2035 সালের মধ্যে $1.3 ট্রিলিয়ন মোবিলাইজ করতে হবে। 100 বিলিয়ন, 300 বিলিয়ন, 1 ট্রিলিয়ন যারা সবচেয়ে এফেক্ট, তারা কতটা পায়, কতটা আসলে ফলপ্রসূ হয়। এবং ভাবেন যে এই ঝগড়াটা একটা T20 গেমের মতো। এখন আমরা রান রেট করতেছি 4। ফিনল্যান্ড আমাদের ব্যাপারে একটা রিসার্চ করলো এসি রুমে বসে, এটা তো আর হয় না। আপনি দেখেন বরিশাল অঞ্চলে 400 বছর আগে কৃষকরা তারা ফ্লোটিং গার্ডেন তৈরি করছে, যেটা এখন পুরো বিশ্বে পড়াশোনা হয়। নোয়াখালী থেকে মানুষজন ছবি পাঠায় যে আমার বাবার কবর ডুবতে আর মাত্র 3 ইঞ্চ বাকি। হ্যালো, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অক্সফাম ইন বাংলাদেশ একটা বিশেষ শোতে, যেটার নাম আমরা নির্ধারণ করেছি রোড টু বেলেন, ইউথ পার্সপেক্টিভ ফ্রম বাংলাদেশ টু দ্য COP30। আপনারা জানেন বাংলাদেশ এমন একটা দেশ যেটা ক্লাইমেট চেঞ্জের জায়গা থেকে ওয়ান অফ দ্য মোস্ট ভিকটিম কান্ট্রিজ, বাট আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে খুব কবে কন্ট্রিবিউট করি। আর এই জায়গাটায় বাংলাদেশ যেহেতু একটা ইউথ লেড কান্ট্রি এটাই আমি বলবো কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ তরুণ। সেই জায়গাটায় বাংলাদেশের অনেক তরুণ অলরেডি উল্লেখযোগ্যভাবে গ্লোবালের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রমিনেন্টলি এক্সটেন্সিভলি এঙ্গেজড ফর দ্য নেগোসিয়েশন, ফর দ্য অ্যাডভোকেসি, ক্যাম্পেইন, বিভিন্ন জায়গা থেকে। সেই প্রেক্ষাপটে গভর্নমেন্ট অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ সরকারের যে ডেলিগেশন এবার কপে যাবে, সেখানে 9 জন ইউথকে তারা অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে 2 জন আজকে আমরা আমাদের শোতে পেয়েছি। থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস অ্যান্ড ইউ আর ব্রিলিয়ান্ট ইন টার্মস অফ ইউর ওয়ার্ক। এবং আমি পার্টিকুলারলি খুবই অ্যামেজড এবং আপনাদের কাজ দেখে আমি নিজে উৎসাহিত হই। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহ রাফায়াত চৌধুরী, উনি কো-ফাউন্ডার এবং প্রেসিডেন্ট ফুডস্টেপ বাংলাদেশ, যারা সোশ্যাল এন্টারপ্রাইজ মডেলে কিভাবে ক্লাইমেট, জলবায়ু পরিবর্তন এবং মানুষের উন্নয়ন করা যায়। একই সাথে সোহানুর রহমান, আপনারা সবাই তাকে চেনেন। আমি নিজেকে বলে যে আমি সোহানুরের সাথে কাজ করি। হি ইজ দ্য পারসন লাইক দিস, হি ইজ দ্য এক্সিকিউটিভ কোঅর্ডিনেটর ইউথ নেট গ্লোবাল। তারা বেসিক্যালি গ্রামে গঞ্জে থেকে শুরু করে বৈশ্বিক পর্যায়ে আসলে জলবায়ু পরিবর্তন কিভাবে মোকাবেলা করা যায় সে নিয়ে কাজ করছে। সো আজকে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। আমরা প্রথমে একটু রাফায়াত আপনার কাছে জানতে চাই, আপনি তো ডেভেলপমেন্ট পুরো মডেলটা নিয়ে কাজ করছেন এবং কপে যাচ্ছেন। প্রথমে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যে কাইন্ডলি একটু বলেন আপনি আসলে কোন কোন জায়গায় কাজ করছেন এবং এবার কপে আসলে কোন চিন্তা ভাবনা বিষয় নিয়ে আপনি কপে যাবেন। ধন্যবাদ শরীফ ভাই। তো আমি গত 12 বছর ধরে একটি অর্গানাইজেশন চালাচ্ছি, এনজিও, এটার নাম হচ্ছে ফুডস্টেপস। এবং আমাদের কাজটা হচ্ছে কি যে আমরা ট্রেডিশনাল মডেলে যেভাবে এনজিও কাজ করি, ওখান থেকে কিভাবে বেরিয়ে এসে আরও ইনোভেটিভ মডেলে কাজ করা যায়, শুধু সলিউশন নিয়ে না, ফান্ডিং মডেলের ক্ষেত্রেও, অপারেশনের ক্ষেত্রেও, যাতে একটা সাস্টেইনেবল অ্যাপ্রোচ থাকে। মানে আমাদের কাজের মেইন উদ্দেশ্যটা কি যে আমরা যদি কোনো সলিউশন গ্রাউন্ডে নামাই, এটা যাতে লাইফ টাইম ইম্প্যাক্টটা হয়, শুধু কয়েক বছরের জন্য যাতে না। তো এই চিন্তা ভাবনা নিয়েই কাজ করি আমরা। পানি, পরিবেশ, হেলথ কেয়ার, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি। 45টা ডিস্ট্রিক্টের উপর কাজ করছি। কিন্তু আমরা যখন এসব কাজ করতে যাই তখন আমরা না ফিল করতে পারি যে ক্লাইমেটের কি প্রভাবটা আমাদের কাজের উপর। যেরকম হচ্ছে যে আপনি এখন পানির ব্যবস্থাপনা করছেন, আগে যেখানে আপনার টিউবওয়েল করতে আপনার 200 ফিট যেতে হতো, সেখানে এখন আপনার যেতে হচ্ছে 500 ফিট। তো স্যালিনিটি ইনট্রুশন হচ্ছে এরকম। তো আগে যেখানে খরচ হতো আপনার 2 থেকে 3 লাখ, সেখানে এখন খরচ হচ্ছে 6 লাখ। তো আমরা ক্লাইমেটের প্রভাবটা এই বছরের পর কিন্তু দেখে আসছি। আমাদের কাজেরও খরচ কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে, যেটার জন্য হচ্ছে কপে অংশগ্রহণ করাটা আমাদের জন্য যেটা মনে করেছে যে অনেক জরুরি। কেননা কারণ হচ্ছে যে কাজ যদি করতে হয়, আমাদের পৃথিবীতে গ্লোবাল লেভেলে পলিসিগুলো যাতে আমাদের কাজগুলোকে শুধু সাপোর্ট না, এটাকে যাতে আরও এনহ্যান্স করতে পারে এখানে। সো আমরা আমাদের ইম্প্যাক্টটা ওখানেও দেখাতে চাচ্ছি যে আমাদের কন্ট্রিবিউশনের থ্রুতে যেসব পলিসিগুলো অ্যাডপ্ট করা হবে, সেই পলিসিগুলোর থ্রুতে যাতে আমরা আমাদের মানুষের জন্য আরও বড় আকারে কাজ করতে পারি। মানে সাস্টেনেবিলিটি ইজ এ ম্যাটার ফর ইউ। এবং আপনি পেন স্টেট ইউনিভার্সিটির পড়াশোনা করেছেন। উই আর প্রাউড অফ ইউ অ্যাজ ইউ আর অলসো 30 আন্ডার 30 অফ প্রপস ইন এশিয়া, এবং আপনি ডায়নাওয়ার্ড আপনি গ্রহণ করেছেন এবং গ্লোবালি আপনি কাজগুলো করছেন। যে অ্যাজ এ ইউথ হিসেবে ইজ এ গ্লোবাল কানেকশন বিল্ডিং কতটা জরুরি, পার্টিকুলারলি ফ্রম কপ পার্সপেক্টিভ? দেখেন, আমাদের জন্য এখন কানেক্টিভিটিটা না অনেক সহজ হয়ে গেছে। কেন? ইন্টারনেটের জন্য। আজকে আমি যে কাজটা করছি আমেরিকায় বসে একজন দেখতে পারতেছে, অথবা টুভালুতে কি হচ্ছে আমি কিন্তু দেখতে পারতেছি এখানে। তো এই কানেকশনটা আমাদের ইউটিলাইজ করতে হবে, যেখানে আমরা কিভাবে একসাথে ইন কোঅর্ডিনেশন সলিউশনগুলো নিয়ে কাজ করতে পারি। যেখানে হচ্ছে এই যে তরুণ সমাজ, যুবশক্তি এবং হচ্ছে ইন্টারনেট, এই দুইটাকে ব্যবহার করে আমরা যে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছি, এখানে কিন্তু একটা বড়
বড় অংশগ্রহণ কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এখানে। সো এই জন্যই বলি যে কপে এখন যে কপটা হচ্ছে কপ30তে এখন তরুণদের একটা বড় ইম্প্যাক্ট করার জায়গা আছে, যে জন্য কিন্তু বাংলাদেশ থেকে যেটা বললেন যে বাংলাদেশ থেকে এবার 9 জন তরুণ গভর্নমেন্ট থেকে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে তরুণদের একটা রোল প্লে করার আছে, একটা বড় রোল প্লে করা আছে এখানে। শানুরবাবু, আপনার কাছে আসতে চাই। আমার মনে আছে আপনার এবং আমার জেলা কি জেলা বরিশাল, সেই মনে আছে 2012, 13, 14 আপনি কেবল স্কুল অথবা কলেজে তখন থেকে আপনি কাজ করছেন, এবং আপনাকে দেখে এখন অনেক তরুণ অনুপ্রাণিত হয় যে কিভাবে আসলে লোকাল ইস্যু গ্লোবাল পর্যায়ে নিয়ে যাওয়া যায়। কয়েকদিন আগে আমি দেখেছি আপনি কুড়িগ্রাম গিয়েছেন, যখন এই সময় একেবারে প্রান্তিক পর্যায়ে চলে যান। সো আপনার এই যে কাজের যে ইন্সপাইরেশন কিভাবে আপনি পান, এবং এবার আসলে কপেন কি নিয়ে যাচ্ছেন বা আপনার অর্গানাইজেশন আসলে কি করছেন? থ্যাংক ইউ শরীফ ভাই। অক্সফামের সাথে কথা বলতে পারে একটা সৌভাগ্যের বিষয়, কারণ জলবায়ু সুবিচ্ছেদ এবং আমার বাড়ি উপকূলে। আমার আন্দোলনটা বরিশালে শুরু হয়েছে, বরিশালের রাজপথ থেকে, বাট আমার বাড়ি ঝালকাঠিতে। 2007 সালে আমি সিডোর দেখেছি। তো এবং সেই রাতটা ছিল আমার জন্য একটা দুর্বিষহ রাত। এবং আরও দক্ষিণে গেলে বরগুনা এমন গ্রাম আছে যেখানে সিডোরের পরে মানে গণহত্যার মতো ডেড ভ্যালি তৈরি হয়েছে, সাতক্ষীরা কিংবা শরণখোলা। আমি শরণখোলায় গিয়েছি, সাউথখালি, ওই সব জায়গায়। তো 2009-এর পর থেকে আমি 2009 ক্লাস 9-এ পড়ি, 2010-এ ক্লাস 10-এ, তখন বাংলাদেশ কপ প্রক্রিয়ায় যাওয়া শুরু করে। তো এরপর দেখলাম প্রতি বছর এই নভেম্বর ডিসেম্বরে এই সম্মেলনটা হয়, বাংলাদেশ সম্মেলনে যায়, এবং প্রতিবারই মিডিয়ায় কোনো বাড়ি দেখবেন না যে বাংলাদেশ বা গরিব রাষ্ট্রগুলো বা দরিদ্র রাষ্ট্রগুলো কিছু পাইছে। দেখবেন হতাশা সুর, বিশ্ব নেতারা বেইমানি করছে। তো এইটাই পত্রিকায় পড়তে পড়তে আসতেছিলাম। তো 2015 সালের দিকে, 15 সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাল ছিল। প্যারিস এগ্রিমেন্ট, SDG, সেন্ডাই ফ্রেমওয়ার্ক। তো আমি তখন বরিশাল শহরে পলিটেকনিক একটা কলেজ ইঞ্জিনিয়ারিং করতেছিলাম। তো তখন আমার সুযোগ হয় এই ধরনের একটা ডকুমেন্টারি করার জন্য আন্ডারচর, রাঙাবালিতে যাওয়ার। এবং বরিশাল শহরে বসে আসলে বরিশাল যে কত মানে উপকূলীয় এলাকা বোঝা খুব কঠিন, কিন্তু লাহারহাট মানে যদি মেহেন্দিগঞ্জ যদি যাওয়া যায় তখন বোঝা যায় যে আসলে বরিশাল কত প্রত্যন্ত। সো আমার তখন সুযোগ হয় সেই আগুনমুখা নদী পেরোয়ে একেবারে রাঙাবালি উপজেলার কোনো ইউনোর কোনো গাড়ি নাই, সো সব স্পিড বোট। এবং স্পিড বোট যখন যাইতেছিলাম এক পর্যায়ে এটা ডুবে যাওয়ার অবস্থা হয়েছিল। আর নদীটা খুবই ভয়ঙ্কর নদী, আগুন মুখের মোহনা। তো যখন ওই চরান্ডায় গেলাম তখন আসলে দেখলাম যে একটা মাত্র প্রাইমারি স্কুল, একজন মাত্র শিক্ষক, একজন শিক্ষিকা এই ক্লাসে রোল কল করে, ওই ক্লাসে মানে একটা কাজ দেয়। তো কোনো কোয়ালিটি এডুকেশন নাই। 5-এর পর ওইখানকার মেয়েদের কোনো আর কিছু করার নেই, কারণ যাইতে হবে তখন চরমন্তাজে হাই স্কুল আছে। সো হাই স্কুলে চরান্ডা থেকে যাইতে গেলে রেগুলার নৌকা ভাড়া লাগে, ওই নৌকা ভাড়া ওনাদের কাছে নাই। আর ওরা মনেও করে নাই মেয়েদেরকে নৌকা ভাড়া দিয়ে ওই চরমন্তাজ স্কুলে পাঠাইলে কোনো লাভ আছে। সো মেয়েদের বাল্যবিয়ে হয়ে যায়, শিশুদের শিশুশ্রম হয়ে যায়, ওই মেয়েরাই 1 বছরের মধ্যে গর্ভবতী হয়ে যায়। হইলে ওই চরমন্তাজ বা কিংবা ওই রাঙাবালিতেই কোনো স্বাস্থ্যসেবা নাই। আমরা একজন ইয়ং স্বামীর সাথে কথা বলেছি যার বউ বালিকা বধূ কিছুদিন আগে মারা গেছে, কারণ মিডনাইটে তার লেবার পেইন উঠছে। এখন গলা চিপায় সকাল ভোর 8টায় 9টায় পৌঁছাইছে, কিন্তু কোনো সেবা নেই। আপনি তো অনেকগুলো কপে জয়েন করেছেন এবং ইউ আর ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ভয়েস ফ্রম ইউথ পার্সপেক্টিভ অফ দ্য কপ ইভেন্ট। তো কোন জায়গাটা এবার ইউথ পার্সপেক্টিভে আপনি ফোকাস করবেন বা করতে চান? সো কপ প্রক্রিয়াটাকে বা কপ কনফারেন্সটাকে একটা পরিবেশ জলবায়ু সম্মেলন মনে হয়। সেখানে সব মানুষের কথা উঠে আসবে, সেখানে একজন ক্ষুদ্র কৃষকের কথা উঠে আসবে, একজন জেলের কথা উঠে আসবে। কিন্তু আসলে কপ প্রক্রিয়াটা অনেক বেশি মানে কারিগরি, টেকনিক্যাল, অনেক বেশি বিভিন্ন ধরনের টেক্সট দ্বারা। সো সেখানে নেগোসিয়েশনটাই প্রধান কাজ। এবং বাংলাদেশের মতো দেশে সবসময় টার্গেট থাকে ক্লাইমেট ফাইন্যান্স, যে আমরা কত টাকা পাবো। কিন্তু কপ প্রক্রিয়ায় আসলে বাংলাদেশ একা নেগোসিয়েট করতে পারে না। এখানে বিভিন্ন ব্লক তৈরি হয়, যেমন আমরা কাজ করি লেস ডেভেলপমেন্ট কান্ট্রি, যারা LDC কান্ট্রি, আবার যারা স্মল আইল্যান্ড কান্ট্রি আছে, এমন আফ্রিকান ইউনিয়ন আছে। সো আমাদের কান্ট্রি পজিশন তৈরি করতে হয় প্রতি বছরের জন্য প্রায়োরিটি ধরে, আবার LDC বা ব্লক পজিশন তৈরি করতে হয়। সো ফাইন্যান্স একটা প্রধান জায়গা। ফাইন্যান্সের আসল নেগোসিয়েশনটা গত বছর হয়েছে বাকুতে, এবং সেখানে আগে আলোচনা হইতে শুনবেন $100 বিলিয়ন, এখন সেটা $300 বিলিয়ন জায়গায় আসছে। এবং 2035 সালের মধ্যে $1.3 ট্রিলিয়ন মোবিলাইজ করতে হবে। এই কপটাকে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন কপ, এই কপটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন কপ। এবং এই কপটা এমন একটা কপ, কারণ আমার মনে আছে আমি শুরু করছিলাম গ্লাসগোতে কপ 26-এ, কপ 27-এ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জয়েন করে, উনি মাত্র প্রেসিডেন্ট হয়েছে। এবং এর আগে আমাজনে আগুন লাগতো, আমাদের সবার কষ্ট লাগতো। তখন লুলা বলছে যে 30তম কপ, এবং যেটা প্যারিস এগ্রিমেন্টের 1 দশক পূর্তি, সেটা আমি করতে চাই
আমাজনের পাশে। আপনার কাছে আবার ফিলবে একটা প্রশ্ন রেখে ফিরতে চাই, এই যে বলি 100 বিলিয়ন, 300 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, আসলে এটা বাংলাদেশ যারা সবচেয়ে এফেক্ট তারা কতটা পায়, কেন পায় না সেটা আলোচনা করব। আমি শাফায়েত আপনার কাছে একটু আসতে চাই। প্রতি বছর কপ হয় এবং আমরা দেখি দিন রাত মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসলে, আপনি যেহেতু অ্যাজ অ্যান ইয়ুথ, অ্যাজ অ্যান অ্যাক্টিভিস্ট, অ্যাজ অ্যান ইনোভেটর আপনি এটা দেখেন আসলে কপ কতটা আসলে ফলপ্রসূ হয়, দ্যাট ইজ নাম্বার ওয়ান। ইয়ুথের জায়গায় কেন বাংলাদেশ থেকে আরো স্ট্রং ভয়েস যাওয়া দরকার? তো আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণটা অনেকদিন ধরেই দিতে চাচ্ছিলাম যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এই কপ প্রসেসটার ব্যাপারে। তো ভাবেন যে আমি উন্নয়নশীল দেশ হিসেবে একটা গাড়ি, আমি গাড়ি পার্ক করে রেখেছি এখান দিয়ে, আমার গাড়ি কিন্তু চলছে না, কোনো কার্বন এমিশন নেই, কিন্তু আমার পাশ দিয়ে আরেক গাড়ি 120 কিলোমিটার দিয়ে এসে আমার গাড়িটা মেরে দিল এখান দিয়ে। এখন আমি চাবো ক্ষতিপূরণ এখানে। এখন যে গাড়িটা মেরে দিছে এরা হচ্ছে উন্নত দেশ এখানে। এখন উন্নত দেশের যে গাড়ির চালক আমার কাছে বলতেছে, আচ্ছা আমি তোমাকে ইনভেস্টমেন্ট দিব বা লোন দিব, তুমি হচ্ছে এটা ফিক্স করে দাও। এরভাবে তো হবে না। তো নেগোসিয়েশন প্রসেস এভাবেই চলতেছে। এবং ভাবেন যে এই ঝগড়াটা একটা T20 গেমের মতন, যেখানে হচ্ছে 20 ওভার খেলতে হবে, রান রেট হচ্ছে 10 পার ওভার। এখন আমরা রান রেট করতেছি 4, ঠেকা ঠেকা খেলতেছি এখানে। আমাদের ইউথ পার্সপেক্টিভটা কই আসে? আমরা ছক্কা মারতে যেতেছি যাতে 10 রান রেটটা। ইভেন ক্রিকেটে তখন তরুণদেরই বেশি জয়জয়কার, যে শক্তি আছে, সামর্থ্য আছে এবং নলেজ আছে। এক্স্যাক্টলি। সো এটাই হচ্ছে আমাদের কপে ইনভলভ হওয়ার মেইন কারণ, যে আমাদের রান রেটটা বাড়াতে হবে। যত দিন যাচ্ছে, ভাবেন যত বছর যাচ্ছে, প্রত্যেক কপে কিন্তু বিলিয়ন থেকে ট্রিলিয়ন হয়ে যাচ্ছে, মানে রান রেট কিন্তু বাড়তেছে। তা আমাদের এই রান রেট ম্যাচ করার জন্য এখন তরুণ সমাজকে নামতে হবে ছক্কা মারার জন্য। ভেরি ইন্টারেস্টিং, আই রিয়েলি লাভ ইট। আপনাকে জাস্ট এখানে যে বলতে যে আপনার প্রশ্নটা ধরেই বলা হয় যে অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন ফাইন্যান্সিং এর বড় জায়গা, এবং আমাদের মোস্টলি অ্যাডাপ্টেশনে ফাইন্যান্সিংটা বেশি দরকার হয়, এবং যেটা আসলে ধনী দেশগুলো দিতে চায় না। এখন পর্যন্ত যে গবেষণা আছে যেখানে দেখা যাচ্ছে 90% ফাইন্যান্সিং হয় মিটিগেশনের পার্সপেক্টিভে, অ্যাডাপ্টেশনে হয় না, কারণ সেইখানে দিলে যে লোন কিংবা ধরেন নতুন কিছু দেয়া, তো সেই জায়গাটা আসলে আমরা এই যে রিসেন্টলি একটা রিপোর্টও পাবলিশ করেছে যেখানে দেখেছি যে ক্লাইমেট চেঞ্জেস ইম্প্যাক্ট সাইন্টিফিক্যালি ক্যালকুলেট করা দুইটা পার্সপেক্টিভ। আমরা কি আসলে এভিডেন্টলি এই যে, কারণ গ্লোবালে আমি যতটুকু নেগোসিয়েশন জানি বা বুঝি বা সুযোগ হয়েছে, তারা আসলে দেখে যে কতটুকু সাইন্টিফিক্যালি এভিডেন্টলি প্রকাশ করছে, তো সেইটা আমরা পাচ্ছি কিনা। এবং এই অ্যাডাপ্টেশনের মিটিং জায়গাতে সহজভাবে যদি একটু বলেন যে আমরা কতটুকু পাচ্ছি কি পাচ্ছি না, বা আসলে কোন জায়গায় ফোকাস করা দরকার। এখন দেখেন যে আমাদের যেটা বললেন যে 90% ফান্ড যদি হয় অ্যালোকেশন হয় হচ্ছে আপনার মিটিগেশনের প্রতি, মিটিগেশনের যদি এখন অ্যাকশন নেওয়া হয় ওটার ইম্প্যাক্টটা হচ্ছে আমরা কালকে দেখব। কিন্তু অ্যাডাপ্টেশনের জিনিসটা কি আমাদের দেশের মানুষ বা যারা মানে ক্লাইমেট ভালনারেবল, তারা তো ইম্প্যাক্টটা এখন ফেস করতেছে। তো এখন আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি ওয়াইল উই সিকিউর আওয়ার মিটিগেশন গোলস, এই জিনিসটা কিন্তু এই জন্যই অ্যাডাপ্টেশনটা আমাদের জন্য এত জরুরি, কাজ আমরা অলরেডি ইম্প্যাক্টেড হচ্ছি। এই যে গত বছর যখন বন্যা হলো তখন আমার নিজে নেমে আমার হাত ভেঙতে হলো, তারপর 9 ঘন্টা লাগলো হাসপাতালে যেতে। কেন? কাজ এখনও ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় নাই যেখানে আমাদের হচ্ছে এই বন্যা বা এই মানে দুর্যোগ মোকাবেলার জন্য এখন ওই ক্যাপাসিটি আসে নাই। এখানেই অ্যাডাপ্টেশনটা দরকার, যাতে বন্যা বা সাইক্লোন যদি আসে, টাইডাল সার্জ যদি আসে, হিট ওয়েভ যদি আসে, উই ক্যান অ্যাডাপ্ট টু দ্য ডিজাস্টার্স দ্যাট উই ফেস এখানে। সো এই প্রশ্নয় হচ্ছে এই জন্যই হচ্ছে অ্যাডাপ্টেশনের ইয়েটা অনেক প্রয়োজন। এভিডেন্সের বিষয়টা যদি বলি, এখন যে ডেটা কালেকশনটা করা হয় বা ডেটা অ্যানালিসিসটা করা হয় এটা কিন্তু উন্নত বিশ্বে করা হয়। তার মানে কি অ্যাওয়ে গেমে, ভাবেন যে আমি আবার একটা উদাহরণ দিচ্ছি, আপনি এখন খেলবেন, আপনার টিম হচ্ছে আপনার টিম বার্সেলোনা, এখন আপনি বার্নাবিওতে গিয়ে এখন আপনি খেলতে যাবেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে, কিন্তু ওইখানে তো হচ্ছে এটা অ্যাওয়ে গেম হয়ে গেল। এখন জিনিসটা হচ্ছে কি যে আমার ডেটা আমার লোকাল কনটেক্সটে আমার লোকাল কনটেক্সট অন্য দেশের মানুষ কেমনে বুঝবে এখানে কি ইম্প্যাক্টটা হচ্ছে। সো ডেটা অলসো নিডস টু বি লোকালি লেড এখানের ক্ষেত্রে। তো এই ইস্যুটা যে ডেটা যদি স্পেসিফিক হতে হয়, ডেটা যেটা সায়েন্টিফিকলি প্রুভেন হতে হয়, আর এই ডেটা তো আমাদের কাছ থেকে আসা উচিত, রাইট? সায়েন্টিফিক্যালি এখান থেকে। এখন ভাবেন যে ফিনল্যান্ড আমাদের ব্যাপারে একটা রিসার্চ করলো এসি রুমে বসে, আমাদের মানে কৃষকদের নিয়ে যারা হচ্ছে দিনের পর দিন রোদের আন্ডারে কাজ করে যাচ্ছে। তো এটা তো আর হয় না এখান দিয়ে। তো ডেটা নিডস টু কাম লোকালি অ্যাজ ওয়েল। সো এইখানে কিন্তু এই ডিসপ্যারিটিটা হয়ে যাচ্ছে।
তো এই ডিসপ্যারিটিটাও আমাদের ইস্যুটা করতে হবে, তাইলেও অ্যাকিউরেসিটাও বাড়বে ওই ডেটাটার ক্ষেত্রে। তখন যখন দেখবে অ্যাকিউরেসিটা বাড়বে, যে ডেটাটা দেওয়া হয়েছে ওটা থেকে দেখবেন 2 থেকে 3 গুণ আরও ওয়ার্স অবস্থা। এক্স্যাক্টলি। আমি একটু সোহানের কাছে আসতে চাই ওনার আপনার আগের প্রশ্নটা বা আরেকটা লিঙ্কেজ প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ডেটার ইস্যু, আবার আমরা কতটা একটা বড় পার্ট ক্লাইমেট হিউম্যান অ্যাঙ্গেল, কালচারাল, ইমোশনাল, যেগুলো আসলে ক্যালকুলেট করা যায় না। তো সেই জায়গাটা অ্যাজ অ্যান ইউথ অ্যাক্টিভিস্ট গ্লোবাল ক্যাম্পেইন অ্যাডভোকেসিটা কতটা আমরা করতে পারছি, কতটা করা দরকার, বা এবার কপে গিয়ে হিউম্যান লস অ্যান্ড ড্যামেজের যেটা একটা লস অ্যান্ড ড্যামেজ তো একটা ইনফ্রাস্ট্রাকচার জায়গা আছে, যে বড় একটা জায়গা। যেমন রিসেন্টলি আমি সাতক্ষীরা গিয়েছিলাম, একটা মানুষ 17 বার তার বাড়ি পরিবর্তন করতে হয়েছে। তো এই অ্যাডভোকেসি ক্যাম্পেইনের জায়গাটা আপনি কিভাবে দেখছেন, কিংবা কপে থাকা উচিত বলে মনে হয়? এবারে কপের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নেচার, কারণ আমরা আমাজন বনের কাছে যাচ্ছি। সো আমরা আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট, আর আমরা আছি সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবন। সো এটা একটা বড় প্রধান জায়গা, এবং আমরাও দাবি করতে যেন প্রকৃতিকে যেন প্রাণ কেন্দ্রে রাখা হয় নেগোসিয়েশনের। এবং যেহেতু ফাইন্যান্স কতবার সেটেল হয়েছে, এখন একটা রোড ম্যাপ তৈরি করা, যে এই যে আমার 300 বিলিয়ন কীভাবে দেওয়া হবে অ্যানুয়ালি, 2035 সালের মধ্যে 1.3 ট্রিলিয়ন কীভাবে মোবিলাইজ হবে। অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে এতদিন দাবি ছিল যে ডাবল ফাইন্যান্সিং মানে এখনও জলবায়ু তহবিলের 80% যায় মিটিগেশনে, 20% অ্যাডাপ্টেশনে, সেইটাকে 20 থেকে 40 করা। কিন্তু এর আগের দাবি ছিল 50-50 যাতে হয়, কিন্তু সেই ডাবল করলেও কিন্তু 10% কম। সো এর জন্য এলডিসি গ্রুপ ওরা বলতেছে যে ট্রিপল করতে হবে 2022 সালের লেভেলে 2030 সালের মধ্যে, যাতে করে আমরা লোকালি অ্যাডাপ্টেশন, স্থানীয় মানুষের যে চাহিদাগুলো, স্থানীয় মানুষের সমাধানগুলোকে আমরা সহায়তা করতে পারি। আমার যে এটা ছিল, আমরা কি আসলে বাংলাদেশের যে ন্যারেটিভ, হিউম্যান ন্যারেটিভ অ্যাডভোকেসি বা কমিউনিকেশন বিল্ড করতে পারছে কিনা? আমরা স্পেসিফিকলি বলি, রিসেন্টলি আমার সুযোগ হয়েছে বরগুনায় একটা ওয়ার্কশপ ফ্যাসিলিটেশন করা, যেটা টাইটেল ছিল যে অ্যাডভোকেসি ফর ক্লাইমেট অ্যাকশন। আমি ওইখানের লোকাল সিএসও ছিল, গভর্নমেন্ট কর্মকর্তা। অনেস্টলি স্পিকিং, আমি যখন তাদের জিজ্ঞেস করছি আপনারা ক্লাইমেট চেঞ্জ বলতে কি বোঝেন, ওরা শুধুমাত্র ওই যে আমাদের বন্যা আসে, ঝড় আছে, এই পর্যন্তই বলতে পারে। তো সেই জায়গাটা আমার প্রশ্ন ছিল আসলেই কি, কারণ তারাই তো রিয়েল ভিকটিম, তারা কি আসলে ক্লাইমেট চেঞ্জের ন্যারেটিভটা বুঝছে কিনা? যদি বুঝে থাকে বা না বুঝে থাকে, সেই ন্যারেটিভ অ্যাডভোকেসি ক্যাম্পেইনের মাধ্যমে গ্লোবালি কিভাবে আমরা করছি এবং কোথায় ফাঁকা আছে বা কোথায় করা দরকার? জি, আমি ডিরেক্টলি যদি বলি, ক্লাইমেট চেঞ্জের দুইটা দিক, এবং দুইটা দিকই সমান গুরুত্বপূর্ণ। একটা দিক হচ্ছে সায়েন্স। ক্লাইমেট চেঞ্জ যদি সায়েন্স দ্বারা প্রমাণিত না হয়, তাহলে এটাকে আমি যতই বলেন যে ক্লাইমেট চেঞ্জের জন্য হয়েছে, এটা বলার কোনো সুযোগ নাই। সো সায়েন্স এবং আইপিসিসি বা সায়েন্টিস্টদের এই গবেষণার প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ। এবং পরের দিকটা হচ্ছে শুধু সায়েন্স না, মানুষের লিভড এক্সপিরিয়েন্স, মানুষ কি মনে করে। এবং আমরা সেই কাজটাই করি, যে আমরা একদিকে সায়েন্স, আরেকদিকে মানুষের অভিজ্ঞতা। এবং আপনি খুবই রাইটলি বলছেন যে মানুষের শুধু জীবন জীবিকা হারায় না, মানুষ উদ্বস্ত হয়, বাস্তুচ্যুত হয়। মানুষ যখন বাস্তুচ্যুত হয়, কারো যদি বাবার কবরটা চলে যায়, এর আপনি কত টাকা দিয়ে আপনি সেটার হিসাব করবেন যে ভ্যালু কত। কিংবা মানুষ যখন মারা যায়, কিংবা নন ইকোনমিক লস অ্যান্ড ড্যামেজে দেখা গেছে যে একটা আদিবাসী সম্প্রদায় যে আইলার পরে তার কদম গাছটার হচ্ছে না, কারণ ওই কদম গাছটার সাথে ওর পূজার সম্পর্ক, ওর উৎসবের সম্পর্ক, ওর ধানের সম্পর্ক। মাঠের ধান আর কেনা ধানের পিঠা ভালো হয় না। তো যখন পিঠা হারিয়ে যায়, যখন উৎসব হারিয়ে যায়, যখন কদম গাছ হারিয়ে যায়, এটা কিন্তু টাকায় মাপা যায় না। তাইলে কি করণীয় হচ্ছে কদম গাছটাকে ফিরিয়ে আনানো সম্ভব, ওই উৎসবটাকে ফিরিয়ে আনানো সম্ভব। এর জন্য ইনভেস্টমেন্ট দিতে হবে। সো কপের আলোচনায় এবার আমরাও চেষ্টা করছি যে ক্ষতিকে টাকায় মাপা যায় না, সেইগুলোকে সামনে নিয়ে আসা। এবং পাশাপাশি আপনি জানেন যে আমরা ক্লাইমেট কমিউনিকেশনেও কাজ করছি, যে সায়েন্সকে আমরা কীভাবে কমিউনিকেশন এমনভাবে করতে পারি যাতে করে মানুষ সহযোগিতাভাবে বোঝে। এটা যেমন একটা। আবার বাংলাদেশ কিন্তু সলিউশন মেকার। বাংলাদেশের ন্যারেটিভ ছিল আমরা গরিব রাষ্ট্র, আমরা রেজিলিয়েন্টের অনেক উদাহরণ আছে। কিন্তু আপনি দেখেন বরিশাল অঞ্চলে কালকেও মিডিয়া আসছে, 400 বছর আগে কৃষকরা তারা ফ্লোটিং গার্ডেন তৈরি করছে, যেটা এখন পুরো বিশ্বে পড়াশোনা হয়। ইউকেতে বাংলাদেশ মডেল হয়, ওই কৃষকরা কেউ পড়ায় না, এটার নাম অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। কিংবা বৃষ্টির পানি সংরক্ষণ করা মটকার মধ্যে, এটা কিন্তু লোকাল মানুষের ইন্ডিজিনিয়াস নলেজ। তো সেই নলেজটাকেও যদি আমরা কমিউনিকেট করতে পারি গ্লোবালি, পৃথিবীর অনেক দেশ আমাদের কাছ থেকে শিখতে পারে। থ্যাংক ইউ। সবশেষ প্রজন্ম রাফায়েত, কপে ধরেন গেলেন এবং চলে আসলেন, যদি আমি কপের ঠিক পরে যদি এই প্রশ্নটা আপনাকে করি, ধরেন আপনি ফিরে আসেন, আসলে কি নিয়ে আসতে চান, বা অ্যাজ এ ইউথ হিসেবে ভবিষ্যতে কি কি বিষয় নিয়ে আপনি কাজ করতে চান? দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে কি নিয়ে আসতে চান, বা আপনার অ্যাসপাইরেশন ইন কামিং ডেজ। সো এটার একটা এক্সপিরিয়েন্সের দিয়েই কথাটা শুরু করি। তো আমার বাবা একজন নেগোশিয়েটর ছিল, এই ক্লাইমেট চেঞ্জ নেগোশিয়েটর, 30 বছর ধরে নেগোশিয়েশন করে আসছে। কিন্তু শেষ বয়স পর্যন্ত কিন্তু পজিটিভ আউটকাম দেখতে পারেনি। এবং আমার বাবার কবর কিন্তু নোয়াখালীতেই।
এবং সোহান যে উদাহরণটা দিল যে কবর যদি ডুবে যায় চলে যায় তখন কি হবে, এই এক্সপিরিয়েন্সটা, এই ভয়টা কিন্তু আমার গত বছর এসেছিল যখন নোয়াখালীতে বন্যাটা আসে। তখন আমাকে নোয়াখালী থেকে মানুষজন ছবি পাঠায় যে আমার বাবার কবর ডুবতে আর মাত্র 3 ইঞ্চ বাকি। তো আমি এই কারণের জন্যই লড়তে যাচ্ছি যে শুধু আমার বাবার কবর না, যারা যারা আত্মীয় স্বজন হারিয়েছে এবং ফিউচার জেনারেশনের জন্যই তো যাচ্ছি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। এবং আমার অ্যাসপিরেশনটা কি, কপের কিন্তু ন্যারেটিভটা এখন যদি বলি যে যত বছর গেছে অলওয়েজ নেগেটিভ ছিল, আমরা অ্যাটলিস্ট ট্রাই করবো একটা কোনো কিছু একটা পজিটিভ আউটকাম নিয়ে আসার জন্য। এটাই আশা, এটাই অ্যাসপিরেশন। থ্যাংক ইউ সোহান। আপনার কাছে সিমিলার কোয়েশ্চেন বাট একটু ডিফারেন্ট। আপনি যেহেতু অনেক বছর ধরে কাজ করেন, আমরা আসলে সবসময় প্রবলেমের কথা বলি, ইনস্পাইরেশন বা অ্যাসপাইরেশনের জায়গাটা কি আসলে, কপ বা কপ পরবর্তী এবং একটা সিস্টেমের জায়গা, আপনার ব্যক্তিগত জীবনের জায়গা, আসলে কি নিয়ে আসতে দেখতে চান এবং ভবিষ্যতে কি নিয়ে কাজ করতে চান? জি, একদিকে হচ্ছে দুরাশার জায়গা যে 1.5-এর যে জার্নি সেটার আমরা পিছিয়ে পড়তেছি, বাট এখনো সময় আছে। গবেষকরা এখনো বলতেছেন যদি আমরা উদ্যোগ নেই পৃথিবীকে বাঁচানোর এখনো সুযোগটা গ্লোবালি আছে। আর লোকালি আমি যেহেতু গত সপ্তাহে কুড়িগ্রাম থেকে আসছি, ওইখানকার চরের মানুষের দুর্ভোগ যেমন সামনে পড়তেছে, ভাসতেছে, তাদের লড়াইটাও সামনে ভাসতেছে যে তারা কিভাবে এই জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করে বেঁচে থাকে, কিংবা সাতক্ষীরার শ্যামনগর, কিংবা আমি হাওরে দেখে আসছি। সো এখন কপ থেকে আমরা কি আনতে চাই, কপ থেকে কত কোটি টাকা আনতে পারবো এটা কেউই বলতে, এটা সরকারও বলতে পারবে না। কিন্তু যে কমিটমেন্টটা হয়েছে গত বছর বাকুতে, সেইটা আদায়ের একটা প্রেশার করা, যে মানুষগুলো কপে যাইতে পারতেছে না, বাট যারা জলবায়ুর ইনোসেন্ট ভিকটিম তাদের পক্ষে এই গল্পগুলোকে তুলে ধরা, এটা একটা প্রধান কাজ। আরেকটা প্রধান কাজ হচ্ছে জাস্ট ট্রানজিশন, অর্থাৎ বাংলাদেশের ইকোনমি কিন্তু এখনো ফসিল ফুয়েল নির্ভর, এখনো প্রাকৃতিক সম্পদ নির্ভর, পাথর কোয়ারি, নদী, বালু। এখন বাংলাদেশকে কিন্তু সেই জায়গা থেকে নবায়নযোগ্য শক্তি কিংবা গ্রিন এনার্জির দিকে যাইতে হবে। ট্রানজিশন প্রক্রিয়া যদি ন্যায্য না হয়, আমরা আবার একটা গ্রিন কলোনিয়ালিজমের ফাঁদে পড়তে পারি। শুধু সোলার প্যানেল বসাই গেলেই হবে না, মানুষের দিকটাও তো দেখতে হবে। এবং অক্সফামের একটা রিপোর্ট আছে জাস্ট ট্রানজিশন দ্যাট ইজ নিউ কলোনিয়ালিজম। সো এবং সেখানে শ্রমিকের অধিকার, ট্রেড ইউনিয়নের অধিকার, এবং এবারের কপের একটা বড় আউটকাম হয় জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রামের আওতায় একটা অ্যাকশন মেকানিজম পাস হবে। সো আমি আশাবাদী যে এই অ্যাকশন মেকানিজম পাস হয়ে গেলে বাংলাদেশের এনডিসির ডেডিকেটেড চ্যাপ্টার আসছে, আমি হোপফুলি কপ থেকে ফিরে, এবং যেহেতু এটা পাস হওয়ার একটা সম্ভাবনা আছে, আমি শ্রমিক সম্প্রদায়, তরুণ সম্প্রদায়কে নিয়ে জাস্ট ট্রানজিশনটা ইনশিওর করতে চাই। বাংলাদেশে আপনারা জানেন প্রায় 70% মানুষ যাদের বয়স 35 বছরের নিচে, তো তরুণদেরকে নিয়ে আসলে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। কপ শুধুমাত্র একটা ইভেন্ট না হোক, এর মধ্য দিয়ে যে আমাদের লোকাল থেকে গ্লোবাল কালেকশন, লস অ্যান্ড ড্যামেজের মিটিগেশনের, অ্যাডাপ্টেশনের বিষয়গুলো আরও ভালোভাবে চাউর হোক। দিন শেষে বাংলাদেশ একই সাথে যেমন তার ন্যারেটিভ বিল্ড করতে পারে, সাথে সাথে তার যে নিজস্ব শক্তি, মেধা, রেজিলিয়েন্স আছে, সেই জিনিসটাও ফুটে আসে। সেই জিনিসটা নিয়ে অক্সফাম আমরা কাজ করছি, এবং আমাদের এই পডকাস্টের একটা বড় উদ্দেশ্যই হচ্ছে যে চ্যালেঞ্জকে যেভাবে আমরা বলতে চাই, ইন্সপাইরেশনকে আমরা তুলে ধরতে চাই। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।